Jura? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটি খুবই স্পেশাল। আমরা নরসিংদী থেকে সিলেট বোলাগঞ্জ সাদা পাথরের পাহাড়ে গিয়েছি। কিভাবে গিয়েছি সেটা জানাবো। তো প্রথমে গাড়ি আসছে আমাদেরকে নেওয়ার জন্য। আমরা গাড়ি দিয়ে বেলনগর যাব। বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন বাজে হচ্ছে রাত 11:15 সাড়ে 11টার মতো। তো এই বৃষ্টির মাঝে আমরা বের হয়ে গেলাম। আর আমাদের প্ল্যানিংটা ছিল মাত্র 1-1.5 ঘন্টা প্ল্যানিং করে আমরা বের হয়ে গেছি। আমরা 4 জন বের হয়ে গেছি যাওয়ার জন্য। তো বিস্তারিত জানাবো আজকে কিভাবে যেতে হয় সবকিছুই। তো আমরা নরসিংদী বেলনগর আসলাম। এখানে এসে ভালো কোনো বাস পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে তাই। তো যাই হোক, জালমুড়ি খাচ্ছি। আমি, রাতুল, জুয়েল আর আরেকজনের জন্য অপেক্ষা করছি। হীরা, সে আসবে। তো অবশেষে রাত্রে 12টার দিকে একটা গাড়িতে উঠলাম। গাড়িটা আসলে বড় কিন্তু বেশি ভালো না গাড়িটা। তো গাড়িটা উঠে বসে বসলাম। বসে সিটগুলো মাঝেই পাইছি কিন্তু গাড়িটা বেশি সুবিধার না। তো এখন বাজে হচ্ছে রাত্র 2:30টার মতো। আমাদের এই মাধবপুর একটা হোটেলের সামনে, রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি ব্রেক দিয়েছে সবার জন্য, 15-20 মিনিটের জন্য। তো আমরা সেখানে গিয়ে হাত মুখ দিয়ে একটু কফি টফি খেলাম। আবারও বাসে উঠে গেলাম। বাসে উঠে গেলে এখন সকাল হয়ে গেছে। এখন আমরা সিলেট আছি। এখন বাজে হচ্ছে সকাল 5টার মতো, দূর সকাল বলা চলে আর কি। তো বাইরের যে আবহাওয়াটা সেটা এনজয় করতেছিলাম। তো অবশেষে আমরা নামলাম। আমরা আসলে সিলেটের পরে গোলাপগঞ্জের আগে, গোলাপগঞ্জ থেকে 4-5 কিলোমিটার আগে নামাইছি, যেখানে বাস যায়। এরপর আর বাস যায় না। তো সেখানে এই যে বাসটা দিয়ে আমরা আসছিলাম। আর জার্নিটা খুব বাজে ছিল রাত্রে। বাস অনেক মানে অবস্থা খুবই খারাপ, বাসটা বেশ সুবিধার না। তো আমরা এখানে নেমে রুটি খেলাম, রুটি নাস্তা করলাম, রুটি দিয়ে নাস্তা করলাম। তারপর এখন আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে গোলাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আর অটো ভাড়া নিয়েছে আমাদের পার পার্সন 20 টাকা করে, 4 কিলোমিটারের মতো রাস্তা। তো সকালে ওয়েদারটা খুব এনজয় করতে করতে আমরা যাচ্ছি। এই যে ওয়েদারটা খুব সুন্দর। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এইগুলো হচ্ছে গিয়ে পাথর। এখানে পাথর ভাঙা হয়। এখান থেকে আসলে পুরো বাংলাদেশে ভালো মানের পাথর রপ্তানি হয়, পাঠানো হয়। পুরো বাংলাদেশে ভালো মানের পাথর পাঠানো হয় এখান থেকেই। এটা হচ্ছে গোলাপগঞ্জের একটু আগে। তো এই যে এইগুলো এখন আপাতত বন্ধ আছে, কারণ এখন নাকি পাথর নাই। যতটুকু আমাদের অটো ড্রাইভার ভাই বললো যে এখন পাথর নেই বর্তমানে, তাই আপাতত কার্যক্রম বেশিরভাগ জায়গায় বন্ধ আছে। আমি আগে কখনো গোলাপগঞ্জ যাই নাই, সাদা পাথর পাহাড়ে। তো আমরা এই যে এসে গেছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসলাম। তো এখন কি একশো 60 টাকা লইতে তো না ভাই।
আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পৌঁছে গেলাম। তো এই যে আসার পরে রাতুল বানরের মতো এগিয়ে এগিয়ে যাচ্ছে, সে নাকি ওইখানে গিয়ে ছবি তুলবে আর কেউ ছবি তুলবে। আমি বলতেছিলাম যে তুই তো বেশি চলে যাবি, আর এখানে স্রোত এত বেশি, এটা যারা গেছে শুধু তারাই বলতে পারবে, বুঝতে পারবে, যারা না গেছে তাদেরকে বলে বোঝানো যাবে না। স্রোতের সাথে সবচেয়ে বড় সমস্যা হলো নিচে পাথর শ্যাওলা পড়ে আছে, অনেক পিচ্ছিল। তো স্রোতের সাথে যদি বেশি যায় তাহলে তার শরীর টরীর ছুলে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমরা এনজয় করতেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে আমি একটা ছবি তুলতেছিলাম, এভাবে ভিডিও করতেছিলাম আসলে। তো পুরা যে জায়গাটা, এখানে শুধু একটা জায়গায় পেলাম যেখানে কোনো পানির স্রোত নাই। তো এখানে আমি নেমে আসলে আর পুরোপুরি ভিডিও করা হয় না এখানে আসলে, কারণ প্রচন্ড বৃষ্টি ছিল, যে কারণে ভিডিও বেশি একটা করা হয় না এখানে, গোসল করার ভিডিও। তো সেজন্য আমি আসলে খুব দুঃখিত যে ভিডিও করতে পারি নাই, কারণ প্রচন্ড বৃষ্টি ছিল সকাল থেকেই। আমরা যাওয়ার পর থেকে এখন একটু বৃষ্টিটা কমছে, তো এখন এই আসলে আর স্রোতের মাঝে মোবাইল নিয়ে যাওয়াটাও রিস্ক। তো যাই হোক, গোসল টোসল করে এখন আমরা বের হলাম, উঠলাম অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা গোসল করলাম। তো এখন এসে একটু শসা, তারপর হচ্ছে কি আমরা, তারপর হচ্ছে আম, এগুলো একটু খেলাম। এই যে আনারস বিক্রি হচ্ছে এখানে, আনারস গুলো অনেক সুন্দর এবং অনেক গন্ধ আসতেছিল, গান আসতেছিল। তো আমরা এগুলো খাচ্ছিলাম আর কথা বলতেছিলাম পরবর্তী প্ল্যান কি করা যায়, যদিও শরীর অনেক কাহিল লাগতেছিল। তো এরপর ঘোড়াগুলো আমি দেখতেছিলাম, তো আমার ওজনটা একটু বেশি, তাই আমি চিন্তা করতেছিলাম যে ঘোড়া উঠবো কিনা। তো জিজ্ঞাসা করলাম এক বাইকে, তো উনি বললো যে সমস্যা নেই, উঠা যাবে, ঘোড়া তার শরীরের 3 ডাবল ওজন নিতে পারে। তো ঘোড়াটার উপর আমি উঠলাম, কিন্তু খুব ভয়ে ছিলাম আর কি, আসলে পরে আমার মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি, তাই অল্প একটু গিয়ে আবার ফেরত আসলাম। তো এখান থেকে ফেরত আসলাম, এসে এখানে খেতে বসলাম, এবং আমার জীবনে সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা খাবারের। মানে এর চাইতে বাজে খাবার আমার জীবনে আমি খাই না। আমরা নিয়েছিলাম ভাত, তারপর কিছু ভর্তা, আর সিলেটে আসলে যতখানি খেয়েছি ভাত শক্ত থাকে ওদের, তো জানি না ওদের কালচার এরকম কিনা। আর হাঁসের এখানে কিছু ভর্তা রয়েছে, এটা ছিল হাঁসের মাংস আর গরুর মাংস নেওয়া ছিল। হাঁসের মাংস আমরা পরবর্তীতে সব একটা রেখে বাকিগুলো ফেরত দিয়েছিলাম, কারণ হাঁসের মাংসতে প্রচুর পরিমাণ আদার গন্ধ, মানে হাঁস যে খাচ্ছি জাস্ট কি খাইলাম আল্লাহ পাক জানে। খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা খাবারেরটা। আপনার খাবারের সময় একটু যাচাই করে খাবেন, কারণ হচ্ছে গিয়ে মানে একটু যাচাই করে আশেপাশে থেকে খাবেন না, একটু দূরে থেকে খেলে ভালো। তো আমরা পরবর্তীতে সিলেট শহরে ফেরত আসলাম, ওইখান থেকে সিএনজি দিয়ে 300 টাকা দিয়ে, এবং এসে একটা হোটেল ভাড়া নিলাম 3-4 ঘন্টার জন্য। 2টার দিকে আমরা হোটেলে আসছি, আমাদের সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই এই যে একটা হোটেল ভাড়া নিলাম 2 বেডের, একটা হচ্ছে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। 4-5 ঘন্টার জন্য নিছি, 1000 টাকা নিছে। আসলে ঘন্টাটা তো মুখ্য বিষয় না, এখানে আপনি সারা রাত্র থাকলে 1000 টাকাই নিত। আমরা 2টার দিকে রুমে ঢুকছি, আমরা ঘুমায় টুমায় 5টার দিকে বের হয়ে গেছি রুম থেকে। তো 2টা 3টা 4টা 5টা 3 ঘন্টার মতো আমরা রুমে ছিলাম, আর মোটামুটি ছিল আর কি, তেমন আহামরি কোনো রুম ছিল না। এই যে রুমটা 3 ঘন্টার মতো আমরা রেস্ট নিয়েছিলাম, এই রুমে ঘুমাইছিলাম, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, সারা রাত ঘুমাতে পারি নাই। তো তারপর আমরা 5টার দিকে আসলাম হযরত শাহজালাল মাজারে। ওইখানে আসলাম মাজার জিয়ারত করতে, মাজারটা আসলে দেখতে আসলাম, মাজারের ভিতরে ঢুকলাম। তো এই যে মাজারের 4-5টা, আমি যদিও অনেকবার আসছি এখানে, কিন্তু আসলে আমার ভালো লাগে, বিশেষ করে আমি পশু পাখি প্রেমী এবং কবুতর প্রেমী। এখানে আসলে ওই যে দেখা যাচ্ছে একসাথে অনেক অনেক শত শত কবুতর, হাজার হাজার কবুতর। আর এখানে আসলে আমার অন্যরকম একটা ফিলিংস হয়, কারণ এখানে আসলে আমার ভালো লাগে, কেন জানি না, কিন্তু ভালো লাগে। তো আমি চারদিকটা একটু ভিডিও করতেছিলাম, ওই যে উপরে কবুতর, শত শত কবুতর, তারপর ওই যে সামনে কবুতরকে খাবার দেওয়া হয়েছে, ওই খাবারগুলো খাচ্ছে কবুতর। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানে খাবার, এখানে কবুতর একদম কম, কারণ কবুতর সব উপরে উঠে গেছে। আর আপনাদের আমরা নরসিংদী থেকে যারা যাবেন, আমি বলে দিচ্ছি কিভাবে যাবেন, খুবই খুবই সহজ একটি যাওয়ার সিস্টেম। নরসিংদী বেলানগর থেকে আপনার সবচেয়ে ভালো হবে সিলেটের বাসে উঠলে, সিলেটের বাসে উঠবেন, ভালো একটি বাস দেখে সিলেটের বাসে উঠবেন। মাজার গেটের
সিলেটে যায় নামবেন, নামার পরে ওইখান থেকে সিএনজি নেবেন। সিএনজি আপনার 400 টাকার মতো নিবে, 300 থেকে 400 টাকা নেবে। সোজা একবারে এক সিএনজি আপনাদের নিয়ে যাবে হচ্ছে গিয়ে বোরাগঞ্জ সাদা পাথরের যে ইয়েটা পার, ওইখানে একবারে সহজ, কোনো ঝামেলা নেই, আপনারা এভাবে যেতে পারেন। তো অবশেষে তারপর চলে আসলাম আমরা যে শত বছরের ঐতিহ্য গজার মাছের যে পুকুরটা, এটাতে একটু আগে চাইতে সুন্দর করা হয়েছে অনেকটাই। মাঝে ঝর্ণা লাগানো হয়েছে তবে অক্সিজেনের সুবিধার্থে। আর এখানে শত শত মানুষ, এখানে প্রচুর পরিমাণ মানুষ এসেছে এখানে গজার মাছগুলো দেখার জন্য। আর এখানে গজার মাছগুলো এক একটা বিশাল বড় বড়, 4 ফিট 5 ফিট সাইজ হবে এক একটা। একটু পরে আপনারা দেখতে পাবেন। এই যে তো আমি যতবারই আসি এখানে আসার চেষ্টা করি এবং গজার মাছগুলো দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে মাশাআল্লাহ গজার মাছগুলো আসলে ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না মাছগুলো কতটুকু বড়, বাস্তবে যারা দেখেছেন তারা তো দেখছেনই এক একটা মাছ 4 ফিট 5 ফিটের কম হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত, অনেক বড় বড় মাছ। আর এইগুলোকে মাছগুলোকে অনেক মানুষ খাবার কিনে দিচ্ছে। ওখানে চিংড়ি মাছ পাওয়া যায়, আপনারা যারা গিয়েছিলেন তারা অবশ্যই জানেন। তো চিংড়ি মাছগুলো দিচ্ছে। আর এই ঝর্ণাটা, এটা অনেক সুন্দর হয়েছে ঝর্ণাটা, কারণ এটাতে এত সৌন্দর্য বাড়ছে এবং অক্সিজেনের পরিমাণও মাছের বেশি পাবে। এই যে মাছগুলো বাচ্চারা খাবার দিচ্ছে, বড় মানুষ, বিভিন্ন বয়সের মানুষ খাবার দিচ্ছে। ওই মাছটা সবচেয়ে বড় খেয়াল করলাম আমি, আরো বড় বড় মাছ আছে আসলে, বিশাল বড় বড় সাইজের এক একটা মাছ, মাশাআল্লাহ। তো মাছ দেখা শেষ, এখন আমরা একটু সামনের দিকে যাব। এই যে আমরা সামনের দিকে আগালাম। তো আমরা একটু সামনের দিকে আগালাম, যে এখানে যে অনেক মানুষ মারা যাওয়ার পরে এখানে কবর দেওয়া হয়েছে, তারা এখানে শুয়ে আছে। তো এখানে কবর জিয়ারত করার উদ্দেশ্যে সামনে আগে গেলাম আমরা। এবং আরেকটি জিনিস, এখানে আপনারা সবাই হয়তো বা জানেন, অনেকেই জানেন যে এখানে শুয়ে আছে বাংলার প্রথম সুপারস্টার বলা চলে যাকে, অন্যতম বড় সুপারস্টার সালমান শাহ, মহানায়ক সালমান শাহ এখানে শুয়ে আছে। তো তার কবরটা একটু দেখার ইচ্ছা আছে। আমি যতবার আসছি তার কবরে এসে দেখেছি, এখানে যতবার আসছি ততবারই তার কবরে এখানে গেছি। ওই যে এখানে শুয়ে আছে উনি। তো এখান দিয়ে আসলাম, ওনার কবরটা সামনে থেকে দেখবো সেই উদ্দেশ্যে। তো আমাদের সকলকে মরতে হবে, আমাদের সেই চিন্তা করি আসলে চলা উচিত। এখানে কবর আসলে আসলে মনটা মানুষের একটু অনেকটাই মানুষ সেই বিষয় নিয়ে ভাবে এবং মানুষের মনটা নরম হয়, এটা আমরা সবাই জানি। এই যে এখানে শুয়ে আছে মহানায়ক সালমান শাহ। তো আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। তো আমরা এখন ওইখান থেকে চলে আসলাম, আইসা মাজারের সামনে থেকে কিছু কেনাকাটা করলাম, অল্প কিছু চাটা কিনলাম, তারপর কবরক কিনলাম, তারপর আরো কিছু কিনলাম। আর এদিকে আমাদের সাথে একজন হালুয়া কিনলো, হীরা হালুয়া কিনলো কিনে আমাদের। এখানে আসলে অনেক অনেক ধরনের খাবার পাওয়া যায়, তসবি পাওয়া যায়। এই যে তো বেশি কেনাকাটা করিনি, অল্প কিছু কেনাকাটা করলাম। তো এরপর আবারও সেই খারাপ অভিজ্ঞতা, আবারও খেতে বসলাম একটি হোটেলে, আবার সেই খারাপ অভিজ্ঞতা। এই যে এখানে প্রথমে একটা বিরিয়ানি নিয়েছিলাম দেখার জন্য, ট্রাই করার জন্য কেমন, সেটা আসলে অভিজ্ঞতা খুবই বাজে, মজা না। তারপর ভাবলাম এখানে যে বিরিয়ানি ছোট্ট একটি টুকরা, আসলে ওইটা বড় বিষয় না, টুকরাটা কতটুকু বড় আসলে স্বাদ একদম বাজে। এটা মাজারের সামনে একটি হোটেলে ঢুকছিলাম। তারপর সাদা ভাত নিয়েছিলাম, সেটাও অভিজ্ঞতা খুব খারাপ। তো আলহামদুলিল্লাহ ঘুরা টুরা শেষ আমাদের, খুব ভালো হয়েছে জার্নিটা, কিন্তু সবচেয়ে খারাপ অভিজ্ঞতা যে খাবার নিয়ে, খাবারগুলো খুব খারাপ ছিল প্রতিটা জায়গায়।
তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের সকলকে ব্লগটি দেখার জন্য। আশা করছি আমাদেরকে সাপোর্ট দিবেন আর আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।